ইউনূস কিভাবে খেলার শেষ মিনিটে আছে এ নিয়ে বিস্তারিত। তার আগে একটি বিষয় আপনারা নিশ্চয়ই শুনেছেন যে ডেভিল ইউনূস সীতাকুণ্ডে বিশাল বাংলাদেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল, ইকোনমিক জোন, স্পেশাল ইকোনমিক জোন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে 100 ইকোনমিক জোন করার যে পরিকল্পনা নিয়েছেন তার অনেকগুলো, প্রায় 20টির মতো অলরেডি অনেক ইন্ডাস্ট্রি সেখানে কাজ শুরু করে দিয়েছে। আরো অনেকগুলো কমপ্লিটের পথে রয়েছে। সীতাকুণ্ড হচ্ছে সবচেয়ে বড় বঙ্গবন্ধু অর্থনৈতিক অঞ্চল। সেখানে সেই এলাকায় ভারতকে একটি অর্থনৈতিক অঞ্চল করার জন্য, তাদের ডেডিকেটেড ইন্ডিয়ান ইকোনমিক জোন করার জন্য, যেমন আমরা জাপানকে দিয়েছি, কোরিয়াকে দিয়েছি, আরো বিশ্বের অন্যান্য দেশকে আমরা অফার করতেছি, চায়নাকে দিয়েছি। সো অনেকেই আসবে আস্তে আস্তে। সৌদি আরব চাচ্ছে, সৌদি আরবকে দেওয়া হবে, ইউএই চাচ্ছে, কাতার চাচ্ছে, সবাইকে দেওয়া হবে। আমাদের ভাতৃপ্রতিম, বন্ধুপ্রতিম, আমাদের শুভাকাঙ্ক্ষী যেসব দেশ, সেই সব দেশে, পাকিস্তানকে না। তো এখন ভারতকে যে অঞ্চলটা দেওয়া হয়েছিল সেটা বরাদ্দ বাতিল করে দিয়েছে। যেই জায়গা দেওয়া হয়েছিল সেটার বরাদ্দ এই ডেভিল ইউনূস বাতিল করে দিয়েছে। সেখানে কি করবে না করবে সেটা আমার কনসার্ন না, সেটা হলো পরের ব্যাপার। সেখানে যদি কোনো কিছু করতে চায় বাংলাদেশে বহু জায়গা আছে, বহু অর্থনৈতিক অঞ্চল আছে, সেগুলির মধ্যেও করতে পারতো। সেখানে এখন মানুষকে দেখানো যে ভারতেরটা বাদ দিয়ে, মানে কিছু লোক তো এই দেশে আছে পাকিস্তানের বীজ, যারা ভারতের সাথে কোনো দুশ্মনী শুনলেই তারা পুলকিত হয়। আর এরা হইল তাদেরই প্রতিনিধি, এই ইউনূস এবং যারা তার গ্যাং যে আজকে দেশ দখল করে আছে, তারা পাকিস্তানের মদতপুষ্ট, পাকিস্তানের বীজ, তা পাকিস্তানের দোসর, দালাল, যা বলি সমস্ত কিছু পাকিস্তানের আরেকটা প্রতিরূপ এখানে এখন বাংলাদেশে। তো এখন এই যে ভারতকে এই যে খোঁচাচ্ছে, এই যে বৈরী আচরণ করছে, আপনারা নিশ্চয়ই শুনেছেন যে কয়েকদিন আগে 14 কোটি লিটার ডিজেল আমদানির জন্য ভারতের কাছে অনুরোধ করেছে এবং ভারতকে সেই অর্ডারও দিয়েছে। চাল শর্ট পড়লেই ভারতের কাছে যায়, সব পেঁয়াজ, রসুন, আদা, মশলা জাতীয় সমস্ত কিছু। তারপর এগুলি হলো খাদ্য, আলু, ডিম। আমি শিল্পের কাঁচামালের কথা বাদই দিলাম। যদি ভারত সিল করে দেয় বর্ডার, শিল্পের কাঁচামাল বন্ধ হয়ে যাবে, যেটা চায়না থেকে এনেও পোষাবে না, সেটা করতেও পারবে না। তাতে করে আমাদের ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে। ইতিমধ্যে আগামী 1 ফেব্রুয়ারি থেকে স্পিনিং মিল অ্যাসোসিয়েশন 1 তারিখ থেকে ধর্মঘটে যাচ্ছে। ভারতের সুতার উপরে ট্যাক্স বসানোর কারণে, বিভিন্ন কালাকানুন বসানোর কারণে। কারণ ভারত থেকে যে সুতাটা আমদানি হয়, আমাদের নিট সেক্টর যেটা, সেই গার্মেন্টসের নিট সেক্টরে তার অধিকাংশ সুতা ব্যবহার হয় ভারতের সুতা দিয়ে। এরা পাকিস্তানের মদদে ইন্ডিয়ার সাথে বাজাবাজি করার জন্য ইন্ডিয়ার থেকে সুতা আমদানির উপর ট্যাক্স বসায়, ইন্ডিয়া বিভিন্ন রকমের বাধা বিপত্তি তৈরি করতেছে। কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের স্পিনিং মিলের মালিকরা, ক্ষতি হচ্ছে আমাদের টেক্সটাইল মিলের মালিকরা, ক্ষতি হচ্ছে আমাদের পোশাক শিল্প, গার্মেন্টস সেক্টরের মালিকরা, পুরা ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফাইনালি ক্ষতি হচ্ছে আমাদের রপ্তানি। দিস ইজ এ চেইন এফেক্ট। আর সুতাটা হলো তুলার থেকে সুতা,
সুতার থেকে কাপড়, কাপড় থেকে তৈরি কাপড়, গার্মেন্টস, তারপরে রপ্তানি। সেখানে সুতার উপরে তারা এই কাহিনী করতেছে ভারতের থেকে। বেশি টাকায় ট্রাম্পকে খুশি করার জন্য অধিক মূল্যে প্রায় 25% এক্সট্রা ভ্যালুতে আমেরিকার থেকে তুলা আমদানি করতে হচ্ছে। অথচ ইন্ডিয়ার থেকে, তুরস্ক থেকে আমরা আরো অনেক সস্তায় তুলা আমদানি করতে পারি, এবং সেই তুলায় সুতা, সেই তুলায় কাপড়, তাতে বাইরের কোনো সমস্যা নেই। দে আর ভেরি হ্যাপি। এত বছর পর্যন্ত চলে আসতেছে। এখন বহির্বিশ্বের মুসলিম কান্ট্রি, তাদের সর্বশেষ আরব আমিরাতের রাষ্ট্রপতি মোহাম্মদ নাহিয়ান ভারত সফর করে গেল 3 দিন আগে। ভারত সফর করার, দেশে যাওয়ার পৌঁছার মাত্র সে পাকিস্তানের সাথে বিমানবন্দর সার্ভিসিং এর যেই চুক্তি ছিল সেটা বাতিল করে দিয়েছে। তার কিছুদিন আগে পাকিস্তানের ভিসা বন্ধ করে দিয়েছে, কারণ পাকিস্তান ওখানে ভিক্ষুক পাঠায়। পাকিস্তানের যারা যায় তারা ওখানে ভিক্ষা করে আর চাকরি করে আর অবসর সময় ভিক্ষা করে। এই জন্য পুরো পাকিস্তানের এই অর্ডিনারি ভিসা বাতিল করে দিয়েছে। ওয়ার্ক ভিসা, ওয়ার্ক পারমিট, ওয়ার্ক ভিসা যেটি আছে সব বাতিল করে দিয়েছে। সৌদি আরব তারও কয়েক মাস আগে বাতিল করে দিয়েছে। সেখানে যায় এরকম মক্কায় গিয়ে, মদিনায় গিয়ে এই ভিক্ষা করে। এই জন্য একবার বলেও দিয়েছে যে আমাদের দেশে তোমরা ভিক্ষা পাঠাও, ভিক্ষুক পাঠাও না। যেখানে অন্যান্য দেশ ভারতের সাথে কি আচরণ করতেছে, আজকে ইউরোপীয় ইউনিয়ন ভারতের সাথে এফটিএ, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট চুক্তি করেছে, যা ঐতিহাসিক। এখন ভারতের জন্য আরো 50 কোটি লোকের এবং ধনী লোকের বাজার উন্মুক্ত হয়ে গেল। এগুলি নিয়ে আমি পরে কথা বলবো, এগুলো অত বিশেষ। মূল বিষয় হচ্ছে এই যে ভারতকে যে এই যে খোঁচাচ্ছে, এই ভারতের সাথে পায়ে পাড়া দিয়ে যে ঝামেলাগুলি বাঁধাচ্ছে। এক পায়ে পাড়া দিয়ে কি করলো, ক্রিকেটটারে ধ্বংস করে দিল পাকিস্তানের বুদ্ধিতে। পাকিস্তান বলছে যে ঠিক আছে, আমরাও বিশ্বকাপে, T20 বিশ্বকাপে যাব না, বাংলাদেশকে করছে, হয়েছে, হয়নি। উল্টা ওয়াসিম আকরাম বিবৃতি দিয়েছে বাংলাদেশের এই IPL এর ঝামেলা বিশ্বকাপে আনা ঠিক হয় নাই, এটা নিয়ে বয়কট করাও তাদের উচিত হয়নি। এটা হল ওয়াসিম আকরামের অন্যতম নীতি নির্ধারক পাকিস্তান ক্রিকেটের, তার বক্তব্য আজকের। আর আমাদের এই কুলাঙ্গাররা, আসিফ নজরুলের মতো বাটপাররা, ইউনূসের মতো ডেভিল, ইবলিশ, আজকে এখন আবার নতুন করে ভারতের সাথে আবার কয়েকদিন আগে, 2 দিন আগে দিল বিবৃতি ভারতের বিরুদ্ধে, আজকে আবার গতকালকে আবার নতুন করে ভারতের সেটা এই প্লট বাতিল করে দিয়েছে। তার মানে হচ্ছে কি? তার মানে হচ্ছে এই যে ইউনূস যেটা মনে মনে চাচ্ছে বা যে অঙ্ক করে রাখছে, আরো সেটাকে এনশিওর করার জন্য যে নির্বাচন আমি করতে দেব না, যাতে ভারত এমন কোন ব্যবস্থা নেয় সেই ব্যবস্থার প্রেক্ষিতে আমি বলতে পারি যে এই পরিবেশে তো নির্বাচন করা যায় না। সেই জন্যই সে ভারতকে পোক করতেছে, পিঞ্চ করতেছে, হিমিলিয়েট করতেছে। প্রত্যেকেরই সহ্যের একটা সীমা আছে। যাই হোক, ভারত তো আর বাংলাদেশের এইসব ফালতু লোকজনের মতো নীতি নির্ধারণ করে না, অ্যাকশন দেখায় না। ওরা ওদের মতো করেই অ্যাকশন নিবে, নির্বাচন বন্ধ করবে। সেটা খুব চমকের মতো দেখা যাবে একদিন, এক সময়, এটার থেকে ওইটা, ওইটার থেকে এইটা। ভারত বাংলাদেশকে 2500 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে দৈনিক। আদানির একটা বিদ্যুৎ প্রকল্প বন্ধ, 2টা ইউনিট, একটা ইউনিটে 800 করে 1600, একটা ইউনিট বন্ধ। রামপাল
সব টেকনিশিয়ান চলে গেছে, বন্ধ। আপনারা দেখতেছেন বিদ্যুতে কি অবস্থা চলতেছে, প্রতিদিন ঘন্টায় ঘন্টা কত ঘন্টা বিদ্যুৎ যাচ্ছে এই ঠান্ডার মধ্যে। যে কোনো সময় যদি ভারত টোটাল বিদ্যুৎ বন্ধ করে দেয় তাহলে কি করবেন? নামটা আমি জানি নাই, এক বিশেষজ্ঞ নাকি বলছে যে সিঙ্গাপুরে সালিশি কেন্দ্র আছে একটা, সেখানে আন্তর্জাতিক, সেখানে আদানির বিরুদ্ধে মামলা করার জন্য, মানে নালিশ করার জন্য সেখানে হবে, উভয় পক্ষের কাগজপত্র সব দেখে তারপরে আদানি এটার প্রতিক্রিয়া, আদানি হয়তো বিদ্যুৎ বন্ধ করে দিবে, তাতে আমাদের কিছুদিন সমস্যা হবে, কিন্তু এটা আমাদের করা উচিত। মানে বাংলাদেশের মানুষের 12টা বাজুক, আমাদের ইন্ডাস্ট্রির 12টা বাজুক, আমাদের ব্যবসা বাণিজ্য 14টা বাজুক, কারো কোনো মাথা ব্যথা নাই, কিন্তু কাকে খোঁচাইতে হবে সেইটা। আদানির বিদ্যুৎ কেন্দ্রটা বাংলাদেশের বিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশকে কেন্দ্র করে, ডেডিকেটেড ফর বাংলাদেশ। বাংলাদেশের সরকারের সাথে আলাপ আলোচনা করে চুক্তি করে ওই বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছে শুধু বাংলাদেশকে সাপ্লাই দেওয়ার জন্য, সরবরাহ করার জন্য। আর কোথাও সে 1 মেগাওয়াট বিদ্যুৎ সাপ্লাই করবে না, এটা বাংলাদেশ সরকারের সাথে চুক্তি। বাংলাদেশ সরকার চুক্তি করাতে সে ওই ইন্ডাস্ট্রি করেছে, ওই বিদ্যুৎ কেন্দ্র ওখানে করেছে। সে ব্যবসার, তার বিরাট ব্যবসায়ী, সে ভারতের অন্যতম সেরা ব্যবসায়ী, কখনো 1 নাম্বার হয়, কখনো ওয়ার্ল্ডের 3 নাম্বার হয়, আবার কখনো ফ্লাকচুয়েট করে। এটা এই বম্বে কি বলে স্টক এক্সচেঞ্জের উপরে নির্ভর করে, কোন নিউজের উপরে, কোন কিছুর উপরে আপ ডাউন করে, সেটার উপরে তার লেভেল আপ এন্ড ডাউন হয়। তো সেটা ভিন্ন জিনিস। তো তার তো এই ব্যবসা করে এখানে এটা করে, এইটা বড় জিনিস না। বাংলাদেশ সরকার রিকোয়েস্ট করছে তাকে, বাংলাদেশের কাছে আসছে, সে কি করা যায় এখানে, আমি ইনভেস্ট করতে চাই। প্রধানমন্ত্রীর সাথে দেখা করে বলছে, প্রধানমন্ত্রী বলছে যে ঠিক আছে আমাকে বিদ্যুৎ কেন্দ্র করে দেন। বলে এখানে করবো না, আমি আমার ওখানে করি, করেন। তখন কিভাবে টার্মস এন্ড কন্ডিশন ঠিক হবে সেটা। বাংলাদেশের জন্য যে বিদ্যুৎ কেন্দ্রটা করলো সেইটার তো চুপ, তার সাথে কথা বলা। আমি যদি কোথাও কারো কোনো জায়গায় ইনভেস্ট করতে যাই, কারো কোনো অধীনে বা কারো কোনো সাপ্লাই এনশিওর করা যে মুখে, সেখানে আমার কিছু নিরাপত্তা গ্যারান্টি থাকতে হবে, যে ইনকেস আপনি কোনো কাজে আজকে বা আমার দেশের সাথে ভালো সম্পর্ক আছে, কালকে থাকলো না, আপনি সরকারে নাই, একজন এসে বললো যে না এটা বাতিল, যেটা এখন হয়েছে, তা আমার সমস্ত ইনভেস্টমেন্ট বাতিল হয়ে যাবে। আমি এই বিদ্যুৎ ভারতের কোথায় সেল করবো? ভারতে তো বিদ্যুতের ঘাটতি নাই। তো আমার এই যে বিলিয়ন বিলিয়ন ডলার যে আমি এখানে ইনভেস্ট করলাম, তো আমার ইনভেস্টমেন্ট কি হবে? সেটার গ্যারান্টি কি? তখন হলো যে ঠিক আছে, তোমার গ্যারান্টি হলো যে এটা যদি আমি হঠাৎ করে কোনো বাতিল করে দিই, তাইলে তোমাকে আমি কম্পেনসেশন দেবো। এটা তো যে কোনো একটা নর্মস, ইন্টারন্যাশনাল নর্মস। এখানে আজ পর্যন্ত 18 মাস তো হয়ে গেল, আজ পর্যন্ত এই অবৈধ সরকার একটা টার্মস বের করতে পারলো না যে সরকার এইটা আন্তর্জাতিক আইনের বাইরে, আন্তর্জাতিক নিয়ম নীতির বাইরে যে এটা করেছে। যা কিছু এগ্রিমেন্টে আছে, এভরিথিং ইজ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, যেখানে একে অপরের সাথে হয়। যাই হোক, এটা অন্য জিনিস। তো এখন ভারত তো এই যে কাজটা করলো, সীতাকুণ্ডের তাদের প্লট বাতিল করলো, নিশ্চয়ই তারা ব্যবস্থা নিবে। এবং ওই যে উদ্দেশ্য, যেমন কিছু ব্যবস্থা নেই ভারতের পক্ষেই সম্ভব, কিছু ব্যবস্থা নিলে পরে আমি নির্বাচনটা বন্ধ করে দিতে পারি সহজে, এই তো তার খেয়াল। এখন সেটাই করবে, ভারত তো করবেই, মানে আরো তাড়াতাড়ি করেন, এই জন্য তারা এই পক করে এই কাজগুলি করতেছে। যাই হোক, আপনারা দেখেছেন যে এই জন্য আমি বললাম লাস্ট মিনিটে আছে, তার যে মেটিকুলাস গেম সেটা লাস্ট মিনিটে আছে, টু স্টপ ইলেকশন and to linger his regime, his rules. So দেখা যাক, মেটিকুলাস ডিজাইন তো আমরা এক্সট্রা করে বসে আছি, দেখা যাক কি হয়। আপনারা দেখেছেন যে কি নমনীয় ভাবে, নজিরবিহীন ভাবে, আমি বলেছি এর আগে 1-2 দিন আগে, যে ক্যান্টনমেন্টে সে চলে গেল, সেনা সদরে চলে গেল। কেন গেল? সে জেনারেল ওয়াকারের সাথে, সেনাপ্রধানের সাথে সে আলোচনা করেছে, যা বলার সে বলছে যে জেনারেল ওয়াকার বলছে, কারণ লিটারেলি জেনারেল ওয়াকারের কাছে সেনাবাহিনীর পুরো কর্তৃত্ব তার কাছে নাই। এটা এখন বেসিক্যালি ডিসেন্ট্রালাইজ হয়ে গেছে, মানে সেনাপ্রধানের
ফুল কন্ট্রোল করার সুযোগ আর নাই। এমন সব ঘটনা ইউজ করেছে, এমন সব ঘটনা জেনারেল ওয়াকার করেছে, তাতে করে তার সেই কমান্ড, ফুল কন্ট্রোল আর্মির উপরে নাই। এখন সে কিভাবে আর্মি চালাচ্ছে, কিভাবে ধরে রাখছে, সে কিভাবে টিকে আছে, এইটা এখন সে পাওয়ার শেয়ারিং করলো উইথ সাম ইনফ্লুয়েন্সিয়াল জেনারেলস। সো এখন সে যে চালটা দিতেছে ইনুস, এটা ওয়াকারের পক্ষে সম্ভব না অন্য জেনারেলদেরকে কনভিন্স করার জন্য যে করতে হবে। আমাদের এই যে হাফ সেনাবাহিনীর ক্ষমতা, হাফ সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষমতা, সো এইটা পাকিস্তান স্টাইল, এটাকে আমাদের ধরে রাখতে হলে আমাদের থাকতে হবে আরো এই প্রক্রিয়া, এই ইনুসকে টিকিয়ে রাখতে হবে যেভাবে আমরা 18 মাস টিকে আছি, যেখানে 18 দিন টেকার কথা না, যেখানে আসারই কথা না, সেখানে এই প্রক্রিয়াটা করে আজকে সাকসেসফুলি, আমি বলবো সাকসেসফুলি 18 মাস সে ধরে রাখলো পাওয়ারটা।